হয়েছিল এই ভুলটা কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে। আমার কিন্তু মনে হয় না যে এই সরকারও খুব ভালোভাবে আমাদের নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারছে। এখানে একটা বিরাট ব্যর্থতা নতুন প্রজন্মের যে মুখগুলোকে আমরা সামনে দেখেছি তাদের। আমি কিন্তু পুরো প্রজন্মকে একদম বলবো না। এই সামনে যাদেরকে দেখেছি তাদের উপরে কিন্তু মানুষ অনেক বেশি আস্থা রেখেছিল। কিন্তু যখন দেখা গেল বন্যার্তদের ত্রাণের টাকার হিসাব নাই, যখন দেখা গেল ইচ্ছে মতন চাঁদাবাজি, মববাজি, ধর্মীয় উগ্রবাদের উত্থান, যখন দেখা গেল মেয়েদের উপরে মরাল পুলিশিং চলছে, যখন দেখা গেল মুক্তিযুদ্ধকে 24-এর বরাবর কিংবা কোনো কোনো জায়গায় খাটো করবার চেষ্টা হচ্ছে, যখন দেখা গেল আওয়ামী লীগ দমনের নামে ঠিক আগের সংস্কৃতির চর্চা হচ্ছে আরো খারাপ ভাবে, যখন দেখা গেল সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে, তখন মানুষ ভাবলো যে তাহলে এই বিপ্লবে আমরা কেন পথে নেমেছিলাম, এই অভ্যুত্থানের শরিক কেন হয়েছিলাম? কেবল চাঁদাবাজের মুখ পরিবর্তনের জন্য? ঠিক এক্স্যাক্টলি এই হেডলাইন এসছে প্রথম আলোতে যে এক চাঁদাবাজির চেহারা বদলেছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। যখন মির্জা ফখরুলের মতন অত্যন্ত প্রভাবশালী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি পর্যন্ত বলছেন কোথাও কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মধ্যে পরিবর্তন দেখেছেন। হ্যাঁ, মানে অল্প মূল্যের শার্ট পরা কিংবা ধরেন 14টা জায়গা গাড়ির জায়গায় 4টা গাড়ি ইউজ করা, জ্বালানি সাশ্রয় জন্য এসি 25-এর মধ্যে রাখা, এতে আসলে আপনার আমার কি লাভ হচ্ছে আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, মানে উনি যেহেতু দল করেন ওনাকে বলতে হচ্ছে কথাগুলো, বাট দ্য রিয়ালিটি রিমেইনস যে আমার আপনার জীবনের আসলে কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হয়। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো। ফোনটি কেটে গেছে, পরবর্তীতে নিশ্চয়ই আপনি আবার ফোন করবেন। যখন মুক্তিযুদ্ধ আর 24-এর কথা আসে, একটি প্রশ্ন আপনাকে করতেই হবে, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেত একটি চিত্র প্রদর্শনীতে 71 ও 24-কে দাড়ি পাল্লার দুই পাশে রাখা হয়েছে, যেখানে 24-এর পাল্লাটা ভারী দেখানো হয়েছে। শিল্পী বলছেন এটি প্রতীকী, মুক্তিযুদ্ধকে খাটো করার উদ্দেশ্য ছিল না। কিন্তু এই যে 71 এবং 24-কে বারবার মুখোমুখি করা হয় এবং 71-কে খাটো করবার যে প্রবণতা দেখা যায় অনেক সময়, এটি কি অশনি সংকেত নয়? আপনার মনে হয় না যে এটা করাই হয় আওয়ামী লীগকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য, এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও বলার সুযোগ পায় যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনা কেবলমাত্র তাদের হাতেই নিরাপদ? অর্থাৎ যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের ফলোয়ার্স, সাপোর্টার্স, ওয়ার্কার্স, তারার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, ধারণ করে না, লালন করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাই না? ঠিক যেভাবে চাঁদাবাজি, ঠিক যেভাবে মববাজি, ঠিক যেভাবে নারীর প্রতি সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুডিশিয়ারির উপর হামলা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনবার পথ অনেক বেশি সুগম করি। একইভাবে মুক্তিযুদ্ধকে যখন আমরা 24-এর সঙ্গে মুখোমুখি করি, আবারও আমরা সেই আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করে দেই এবং আমরা প্রাসঙ্গিক, এবং আমরা আবারও আমাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সেই শেখ হাসিনা যেটা বলতেন যে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধ নিরাপদ, এর বাইরে আর কারো হাতে না, সেটাকেই কিন্তু আমরা স্টাবলিশ করি। এখন এই কথাগুলো, যেমন দুদিন আগে খালেদ মহিউদ্দিন আমাকে তার একটা শোতে বলছিলেন যে আমি গুপ্ত আওয়ামী লীগ কিনা, এটা দেখলাম খুব ভাইরাল হয়েছে। ভাই, আমি গুপ্ত সুপ্ত কিছুই না, আমি খুবই প্রকাশ্য সাদাকে সাদা কালোকে কালো বলা মানুষ। হ্যাঁ, এই যে আমি কথাগুলো বললাম, একটাও কিন্তু আওয়ামী লীগকে স্ট্রেংথেন করবে না, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনি আজকে জামাতের ছত্রছায়ায় বা বিএনপির ছত্রছায়ায় বা সরকারি দলের ছত্রছায়ায় বসে আপনি যে আকাম কুকাম কুকর্মগুলো করে দেশের মানুষের নাভিশ্বাস উঠায় ফেলতেছেন, এগুলা কিন্তু আওয়ামী লীগের পথ সুগম করবে। সো যদি আওয়ামী লীগকে আসার পথ কেউ করে দেয়, সেটা আপনারা। আর যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধের পক্ষে না, এটা আমি জামাত নিষিদ্ধের সময় থেকে বলে আসতেছি। মানে তখন কিন্তু আমাকে বলা হয়তো আমি আইএসআই, তখন বলা হয়তো আমি জামাত শিবির, তখন বলা হয়তো আমি রাজাকার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এখন আবার পুরো পাশার দান ঘুরে গেছে, এখন আমি হয়ে গেছি শেখ রুমিন, এখন আমি হয়ে গেছি ফ্যাসিস্ট। মানে ইটস আ হিলারিয়াস কান্ট্রি। এই দেশে মানুষের কোনো মানে একটু চিন্তা করেন ভাই, একটা কথা বলবেন, দুটো মিনিট চিন্তা করেন। অবশ্যই। দুজন দর্শক আছেন। প্রথমজন, জি হ্যালো, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছি। জি বলুন।
দেলোয়ার হোসেন আমরা আপনাকে শুনতে আমার পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে রুমিন ফারহানার আপার কাছে, যে আমরা সাধারণ জনগণ বিদ্যুৎ বিল ডাবল দিচ্ছি, কিন্তু 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না, রাত্রে বাসটা নিয়ে আমাদের কাঁপতে হয়। এই বিষয়ে আপনি জাতীয় সংসদে কথা বলবেন কিনা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফেসিস গেল, সে বিদায় নিয়ে গেল, কিন্তু বাংলাদেশের অস্তিত্ব ইতিহাস 32 নম্বর ভাঙচুর হলো, বাংলাদেশের সোনার ছেলেরা আর্মিরা তাকিয়ে তাকিয়ে হাসলো আর দেখলে। ডক্টর ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলম বলল এরা প্রেসার গ্রুপ। তো তাহলে সন্ত্রাসী তারা উস্কে দিলেন। এবং বর্তমান সরকার কাবি ক্যাপ টিআর পিসিবি ফ্যামিলি ক্যাপ কৃষিকাজ দিচ্ছে, কিন্তু দলীয় কর্মী ছাড়া, মুসলিমের কিছু লোক ছাড়া বাইরে সাধারণ জনগণ পাচ্ছে না। আসলে এটা কি আসলে কি নতুন বাংলাদেশের নমুনা? বুঝতে পেরেছি আমরা। অসংখ্য ধন্যবাদ দেলোয়ার হোসেন আপনাকে আপনার ফোনটি করবার জন্য। যে আরেকজন আছেন দর্শক, জি দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। চাবার থেকে জি হুমান, আমি আপনি বলুন। রুমিন আপার একজন, হ্যালো, শুনতে পাচ্ছি আমরা। আমি রুমিন আপার একজন পরিচিত মুখ। আমি জানতে চাচ্ছি রুমিন আপা কি আবার আমাদের দলে ফিরে আসবেন কিনা? অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই আপনার কাছে, যে এই প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এখন যদি বিএনপি থেকে এমন বলা হয় যে আপনি আবার দলে ফিরবেন কিনা, আপনি কি ফিরবেন? ফিরলে তো আমি অন্য স্বতন্ত্ররা যখন চিঠি দিয়েছে আমি চিঠি দিতাম। আমার যদি ফেরার ইচ্ছা থাকতো আমি চিঠি দিতাম। সো ফিরবার আর আমার মনে হয় না কোনো কারণ আছে। আচ্ছা, দেলোয়ার হোসেন সাহেব যে কথাটি বলছিলেন নতুন বাংলাদেশ, আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি। এইবার আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না। এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে, মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং, এক। জি। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট। এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলায় রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, আমাকে সিলিন্ডারে গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট 2-3 দিন হলো গ্যাস এসছে। এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন। অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রশ্ন হলো, সমস্যা গ্যাস বিদ্যুৎ এগুলো হচ্ছে মানে একেবারে একেবারে ভয়াবহ প্রয়োজন। মানে আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না। যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে
আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6 যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার, হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6 যে ভয়াবহ সংকট তৈরি হচ্ছিল, আমরা তো দেখলাম যে 8 হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে, হ্যাঁ, বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। সরকারের আজকে যদি আমি বলি এই যে কুইক রেন্টালের হাজার হাজার